স্নেহাস্পদ শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজ আমি তোমাদের ইন্টারমিডিয়েট ব্যষ্টিক অর্থনীতির ভোক্তার আচরণ তত্ত্ব অধ্যায় থেকে ভোক্তার ভারসাম্য নির্ধারণ এবং ভোক্তার ভারসাম্য অবস্থার পরিবর্তন এ দুটো বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমেই আমরা দেখি ভোক্তার ভারসাম্য কিভাবে অর্জিত হয়। ভোক্তার ভারসাম্য অর্জনের জন্য আমাদেরকে জানতে হবে ভারসাম্যের সংজ্ঞা, ভারসাম্য অর্জনের শর্ত, ভারসাম্য অর্জনের অনুমিতিসমূহ, রেখাচিত্রে ভারসাম্য উপস্থাপন ও বিশ্লেষণ। ভোক্তার ভারসাম্য বলতে কি বোঝায়? একজন যুক্তিশীল ভোক্তা তার সীমাবদ্ধ আয়ের সম্পূর্ণ অর্থ দিয়ে দুটো দ্রব্য ক্রয়ের বিভিন্ন সংমিশ্রণের মধ্য থেকে এমন একটি দ্রব্যগুচ্ছ ক্রয় করবে যেখান থেকে সে সর্বাধিক তৃপ্তি পাবে এবং এই অবস্থায় অন্য কোনো দ্রব্যগুচ্ছ ক্রয় বা ভোগের আর যখন কোনো ইচ্ছা থাকবে না, অর্থাৎ স্থিতিশীল অবস্থা বিরাজ করবে, তাকে ভোক্তার ভারসাম্য অবস্থা বলা হয়। ভোক্তার ভারসাম্য অর্জনের শর্ত। ভোক্তার ভারসাম্য অর্জনের দুটো শর্ত রয়েছে। প্রাথমিক বা প্রয়োজনীয় শর্ত হচ্ছে বিকল্পনের প্রান্তিক হার ও দামের অনুপাত পরস্পর সমান, অর্থাৎ MRS এক্স ওয়াই সমান PX বাই PY, যেখানে MRS এক্স ওয়াই সমান X এর জন্য Y এর বিকল্পনের প্রান্তিক হার, PX X দ্রব্যের দাম, PY Y দ্রব্যের দাম, PX বাই PY সমান দামের অনুপাত। ভারসাম্যের চূড়ান্ত বা পর্যাপ্ত শর্ত হচ্ছে বাজেট রেখা ও নিরপেক্ষ রেখার স্পর্শ বিন্দুতে নিরপেক্ষ রেখা সুনির্দিষ্টভাবে উত্তল বা বিকল্পনের প্রান্তিক হার ভারসাম্য বিন্দুতে ক্রমহ্রাসমান। ভোক্তার ভারসাম্য অর্জনের অনুমিতিসমূহ বা অ্যাজাম্পশনস। X ও Y দুটো দ্রব্য বিবেচনা করা হয়েছে এবং দ্রব্য দুটির বিভিন্ন সংমিশ্রণের প্রতি পছন্দক্রম নিরপেক্ষ মানচিত্র থেকে জানা যায়। ভোক্তার আয় সীমাবদ্ধ এবং আয়ের সম্পূর্ণই দুটি দ্রব্য ক্রয়ে ব্যয় হয়। দ্রব্যের দাম স্থির, দ্রব্যের এককগুলো সমজাতীয়, রুচি বা পছন্দ নির্দিষ্ট, ভোক্তা যুক্তিবাদী। এখন আমরা রেখাচিত্রের সাহায্যে ভোক্তার ভারসাম্য বিশ্লেষণ করব। চিত্রে উলম্ব অক্ষে Y দ্রব্য এবং আনুভূমিক অক্ষে X দ্রব্য পরিমাপ করা হয়েছে। AB প্রাথমিক বাজেট রেখা। ভোক্তা যদি তার সমস্ত অর্থ দিয়ে Y দ্রব্য ক্রয় করে তাহলে সর্বোচ্চ OA পরিমাণ Y দ্রব্য ক্রয় করতে পারবে, এবং সমস্ত অর্থ দিয়ে যদি শুধু X দ্রব্য ক্রয় করে তাহলে OB X দ্রব্য ক্রয় করতে পারবে। যদি ভোক্তার আয় এবং দাম নির্ধারিত থাকে তবে বাজেট রেখার প্রতিটা বিন্দু দুটো দ্রব্য ক্রয়ের বিভিন্ন সংমিশ্রণ প্রকাশ করে। এই AB বাজেট রেখার উপর এবং বাম দিকে নিচের যে কোনো বিন্দুতে দ্রব্য ক্রয় এবং ভোগ করার আর্থিক সামর্থ্য বা ক্রয় ক্ষমতা ভোক্তার রয়েছে, কিন্তু AB রেখার ডান দিকে উপরের যে কোনো বিন্দুতে দ্রব্য ক্রয় এবং ভোগ করার সামর্থ্য বা আয় ভোক্তার নাই। I1, I2 এবং I3 তিনটা নিরপেক্ষ রেখার সমন্বয়ে নিরপেক্ষ মানচিত্র চিত্রে উপস্থাপিত হয়েছে। নিরপেক্ষ রেখা দুটো দ্রব্য ক্রয়ের, দুটো দ্রব্য ভোগ করে ভোক্তা যে নির্দিষ্ট পরিমাণ উপযোগ পায় তা নিরপেক্ষ রেখার প্রতিটা বিন্দু প্রদর্শন করে। উপযোগের দিক থেকে I1 নিরপেক্ষ রেখার চেয়ে I2 নিরপেক্ষ রেখায় উপযোগ বেশি।
I2 নিরপেক্ষ রেখার চেয়ে I3 রেখায় উপযোগ বেশি, অর্থাৎ বাম থেকে ডান দিকে যত উপরে নিরপেক্ষ রেখায় যাওয়া যায় ভোক্তার উপযোগ তত বেশি পাওয়া যায়। এখন আমরা যদি বাজেট রেখার উপর অর্জনযোগ্য বিন্দুগুলো দেখি, তাহলে সি, ই এবং ডি বিন্দুগুলো যদি আমি তুলনা করি, তাহলে দেখা যায় সি এবং ডি বিন্দুতে ভোক্তা তার সমস্ত আয় ব্যয় করে I1 নিরপেক্ষ রেখায় অবস্থান করে, কিন্তু একই পরিমাণ অর্থ ব্যয় করে যদি ভোক্তা ই বিন্দুতে অবস্থান করে, তাহলে I2 নিরপেক্ষ রেখায় অবস্থান করতে পারে, যেখানে তৃপ্তির পরিমাণ সি এবং ডি বিন্দুর চেয়ে বেশি। সি এবং ডি বিন্দুতে ভোক্তার উপযোগ একই পরিমাণ, শুধু দ্রব্যের অবস্থানগত পার্থক্য রয়েছে। সি বিন্দুতে ভোক্তা ওয়াই দ্রব্য বেশি পরিমাণ ভোগ করে, ডি বিন্দুতে ভোক্তা এক্স দ্রব্য বেশি পরিমাণ ভোগ করে। কিন্তু ভোক্তা যদি ই বিন্দুতে অবস্থান করে, তাহলে I2 নিরপেক্ষ রেখায় অবস্থান করবে, যা I1 নিরপেক্ষ রেখার চেয়ে উপরে অবস্থিত। ভোক্তার কাছে এফ বিন্দু আরও বেশি পছন্দনীয়, কিন্তু এফ বিন্দুতে ক্রয় করার মতো আয় বা সামর্থ্য ভোক্তার নাই। কাজেই ভোক্তা তার বাজেট দিয়ে ই বিন্দুতে যদি অবস্থান করে, তাহলে সর্বোচ্চ তৃপ্তি পেতে পারে। ই বিন্দুতে বাজেট রেখার ঢাল এবং নিরপেক্ষ রেখার ঢাল পরস্পর সমান, এবং নিরপেক্ষ রেখা সুনির্দিষ্টভাবে মূল বিন্দুর দিকে উত্তল। কাজেই ই বিন্দুই হবে ভোক্তার কাঙ্ক্ষিত ভারসাম্য বিন্দু। এখন আমরা দেখব ভোক্তার ভারসাম্য কিভাবে পরিবর্তিত হয়। বিভিন্ন কারণে ভোক্তার ভারসাম্য পরিবর্তিত হতে পারে। আয় প্রভাব: দুটি দ্রব্যের দাম স্থির থেকে আয়ের পরিবর্তনে ভোক্তার ভারসাম্য অবস্থার পরিবর্তন হতে পারে। পরিবর্তক প্রভাব: প্রকৃত আয়কে স্থির রেখে দুটি দ্রব্যের দামের আপেক্ষিক পরিবর্তন হলে ভারসাম্য অবস্থার পরিবর্তন হতে পারে। দাম প্রভাব: আয় ও একটি দ্রব্যের দাম স্থির থেকে অপর একটি দ্রব্যের দামের পরিবর্তনে প্রকৃত আয়ের পরিবর্তন হয়, ফলে ভোক্তার দ্রব্যগুচ্ছ ক্রয়ের সংমিশ্রণে পরিবর্তন আসে, ফলে ভারসাম্য অবস্থার পরিবর্তন হয়। এখন আমরা আয় প্রভাবের কারণে ভারসাম্য অবস্থার পরিবর্তন চিত্রে বিশ্লেষণ করব এবং কিভাবে ইনকাম কনসাম্পশন কার্ভ বা আয়ভোগ রেখা পাওয়া যায় সেটা দেখব। উলম্ব অক্ষে ওয়াই দ্রব্য, আনুভূমিক অক্ষে এক্স দ্রব্য বিবেচিত। ভোক্তার আয় নানা কারণে পরিবর্তন হতে পারে। ভোক্তার আয় যদি বেড়ে যায়, তাহলে ভোক্তার প্রকৃত আয় বাড়ে, ক্রয় ক্ষমতা বাড়ে, দ্রব্য ভোগের পরিমাণ বাড়ে, উপযোগ বাড়ে। পক্ষান্তরে ভোক্তার আয় যদি কোনো কারণে কমে যায়, তাহলে ভোক্তার প্রকৃত আয় কমে, ক্রয় ক্ষমতা কমে, দ্রব্য ভোগের পরিমাণ কমে এবং উপযোগের পরিমাণও হ্রাস পায়। বিষয়টি আমরা এখন বিশ্লেষণ করব। ধরা যাক A2 B2 প্রাথমিক বাজেট রেখা, IC2 নিরপেক্ষ রেখার সাথে F বিন্দুতে ভারসাম্য অর্জন করেছে। এখন যদি দুটো দ্রব্যের দাম অপরিবর্তিত থেকে কোনো কারণে ভোক্তার আয় বেড়ে যায়, তাহলে ভোক্তার প্রকৃত আয় বাড়বে, ক্রয় ক্ষমতা বাড়বে। ভোক্তার বাজেট রেখা প্রাথমিক বাজেট রেখার সাথে সমান্তরালভাবে ডান দিকে উপরে স্থানান্তর করবে। ধরা যাক স্থানান্তরিত বাজেট রেখা A3 B3। স্থানান্তরিত নতুন বাজেট রেখা A3 B3 IC3 নিরপেক্ষ রেখার সাথে জি বিন্দুতে
ভারসাম্য অর্জন করেছে। জি বিন্দুতে উভয় দ্রব্য ভোগের পরিমাণ বেড়েছে। প্রাথমিকভাবে ভোক্তা এফ বিন্দুতে ওয়াই দ্রব্য ভোগ করত ও N2 এক্স দ্রব্য ভোগ করত ও M2 পরিমাণ। আয় বাড়ার কারণে ভারসাম্য স্থানান্তরিত হয়ে জি বিন্দুতে গেলে ভোক্তার ওয়াই দ্রব্য ভোগের পরিমাণ বেড়েছে, N2 N3 পরিমাণ, এক্স দ্রব্য ভোগের পরিমাণ বেড়েছে M2 M3 পরিমাণ। কাজেই এফ থেকে জি বিন্দুতে ভারসাম্যের স্থানান্তর আয় প্রভাবের কারণে অর্থাৎ ভোক্তার আয় বেড়ে যাওয়ার কারণে ঘটেছে। বিপরীতভাবে যদি কোনো কারণে ভোক্তার আয় কমে যায় তাহলে ভোক্তার প্রকৃত আয় কমবে, ক্রয় ক্ষমতা কমবে, দ্রব্য ভোগের পরিমাণ কমবে, ভোক্তার উপযোগ বা তৃপ্তির পরিমাণও কমবে। ধরা যাক ভোক্তার আয় কমে গেছে। এমত অবস্থায় প্রাথমিক বাজেট রেখা A2 B2 এর সাথে সমান্তরালভাবে বাম দিকে নিচে নতুন বাজেট রেখা স্থানান্তরিত হবে, যা আমরা চিত্রে A1 B1 বাজেট রেখা দ্বারা দেখতে পাচ্ছি। নতুন ভারসাম্য নির্ধারিত হয়েছে IC1 নিরপেক্ষ রেখার সাথে ই বিন্দুতে। ই বিন্দুতে ভোক্তার উভয় দ্রব্য ভোগের পরিমাণ কমেছে। ওয়াই দ্রব্য ভোগের পরিমাণ কমেছে N2 N1 পরিমাণ, এক্স দ্রব্য ভোগের পরিমাণ কমেছে M2 M1 পরিমাণ। কাজেই এফ থেকে ই বিন্দুতে যে ভোক্তার ভারসাম্যের পরিবর্তন হয়েছে তা ভোক্তার আয় কমার কারণে হয়েছে। এখন প্রাথমিক ভারসাম্য বিন্দু সহ আমরা যে পরিবর্তিত ভারসাম্য বিন্দুগুলো যদি যোগ করি তাহলে ই এফ জি এই বিন্দুগুলো যোগ করে দিলে যে আমরা রেখা পাবো, সেই রেখাকে চিত্রে ও আই সি সি রেখা দ্বারা দেখানো হয়েছে, যা ভোক্তার আয় ভোগ রেখা প্রকাশ করে এবং এই রেখাটা বাম দিক থেকে ডান দিকে ঊর্ধ্বগামী। সাধারণত স্বাভাবিক দ্রব্য সামগ্রীর বেলায় আয় ভোগ রেখা বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী হয়ে থাকে। এবার আমরা দেখব পরিবর্তক প্রভাব। দামের পরিবর্তনে ভোক্তার প্রকৃত আয় পরিবর্তিত হয়। যদি প্রকৃত আয়কে পরিবর্তিত হতে দেয়া না হয় তবে শুধুমাত্র দামের অনুপাতের পরিবর্তনে ভারসাম্য দ্রব্য সংমিশ্রণে যে পরিবর্তন হয় তাকে পরিবর্তক প্রভাব বলে। পরিবর্তক প্রভাব সম্পর্কে দুটি ব্যাখ্যা রয়েছে। অর্থনীতিবিদ হিগসের পরিবর্তক প্রভাব, অর্থনীতিবিদ স্ল্যাটস্কির পরিবর্তক প্রভাব। যদি প্রকৃত আয়কে পরিবর্তিত হতে দেয়া না হয়, অর্থাৎ অপরিবর্তিত প্রকৃত আয় বলতে কি বোঝায় তা নিয়েই হিগস এবং স্ল্যাটস্কির মধ্যে পার্থক্য রয়েছে। অর্থনীতিবিদ হিগসের মতে অপরিবর্তিত প্রকৃত আয় বলতে ভোক্তার একই উপযোগী স্তরে বা একই নিরপেক্ষ রেখাতে অবস্থান বোঝায়, তবে অবস্থান সূচক বিন্দুর পরিবর্তন হতে পারে। তিনি ক্ষতিপূরণমূলক আয় ব্যবধান দ্বারা বিষয়টি ব্যাখ্যা করেন। ক্ষতিপূরণমূলক আয় ব্যবধান বলতে বোঝায় যদি কোনো কারণে দ্রব্যের দাম কমে যায় তাহলে ভোক্তার প্রকৃত আয় বাড়ে। ভোক্তার কাছ থেকে এই বাড়তি আয়ের কিছু অংশ তুলে নিতে হবে উপযোগ প্রাথমিক অবস্থার মতো অপরিবর্তিত রাখার জন্য। বিপরীতভাবে যদি কোনো কারণে দ্রব্যের দাম বেড়ে যায় তাহলে ভোক্তার প্রকৃত আয় কমবে। এ অবস্থায় প্রকৃত আয়কে অপরিবর্তিত
রাখতে গেলে ভোক্তাকে ক্ষতিপূরণ বাবদ কিছু অর্থ প্রদান করতে হবে, যাতে সে প্রাথমিক নিরপেক্ষ রেখায় অবস্থান করে তার তৃপ্তির পরিমাণ অপরিবর্তিত রাখতে পারে। এক্ষেত্রে ভোক্তার তৃপ্তির কোনো পরিবর্তন হয় না বলে প্রকৃত আয় উপযোগ অর্থে স্থির থাকে। পক্ষান্তরে অর্থনীতিবিদ স্লাটস্কির মতে অপরিবর্তিত প্রকৃত আয় বলতে অপরিবর্তিত ক্রয় ক্ষমতা বোঝায়। তিনি খরচ ব্যবধান দ্বারা বিষয়টি ব্যাখ্যা করেন। খরচ ব্যবধান বলতে বোঝায় যদি কোনো কারণে ভোক্তার আয় স্থির থেকে দ্রব্যের দাম কমে যায় তাহলে ভোক্তার প্রকৃত আয় বাড়ে। এই পরিবর্তিত বাড়তি আয় থেকে প্রাথমিক প্রকৃত আয় বাদ দিলে যে পরিমাণ অতিরিক্ত অর্থ পাওয়া যাবে সেই অতিরিক্ত প্রকৃত আয় বা অর্থ ভোক্তার কাছ থেকে তুলে নিতে হবে। বিপরীতভাবে ভোক্তার আয় স্থির থেকে দ্রব্যের দাম যদি বেড়ে যায় তাহলে ভোক্তার প্রকৃত আয় কমে। এ অবস্থায় প্রাথমিক প্রকৃত আয় থেকে পরিবর্তিত প্রকৃত আয় বাদ দিলে ভোক্তার যে ঘাটতি হবে সেই ঘাটতি পূরণের জন্য ভোক্তাকে অতিরিক্ত অর্থ প্রদান করতে হবে, যাতে তার ক্রয় ক্ষমতা আগের মতোই অপরিবর্তিত থাকে। এক্ষেত্রে ভোক্তা পূর্বের দ্রব্যগুচ্ছ ভোগ করতে পারে অথবা উপরের নিরপেক্ষ রেখার দ্রব্যগুচ্ছ ভোগ করে বেশি তৃপ্তি পেতে পারে। তাই স্লাটস্কির পরিবর্তক প্রভাবে প্রকৃত আয় বাহ্যিক বা দৃশ্যমান অর্থে স্থির থাকে, উপযোগ অর্থে নয়। আমরা এখন চিত্রে অধ্যাপক হিগসের পরিবর্তক প্রভাব বিশ্লেষণ করব। চিত্রে উলম্ব অক্ষে ওয়াই দ্রব্য, আনুভূমিক অক্ষে এক্স দ্রব্য পরিমাপ করা হয়েছে। ধরা যাক এ বি প্রাথমিক বাজেট রেখা। প্রাথমিক বাজেট রেখা আইসি নিরপেক্ষ রেখার সাথে কিউ বিন্দুতে ভারসাম্য অর্জন করেছে। কিউ বিন্দুতে ভোক্তা ও এন পরিমাণ ওয়াই দ্রব্য এবং ও এম পরিমাণ এক্স দ্রব্য ক্রয় ও ভোগ করে। এখন ভোক্তার আর্থিক আয় এবং একটি দ্রব্যের দাম অর্থাৎ ওয়াই দ্রব্যের দাম স্থির থেকে যদি এক্স দ্রব্যের দাম কমে তাহলে ভোক্তা আগের চেয়ে বেশি পরিমাণ এক্স ক্রয় করবে। ধরা যাক ভোক্তা বিসি পরিমাণ এক্স দ্রব্যের ক্রয় বাড়ালো। নতুন বাজেট রেখা হলো এসি। এখন হিগসের মতে তার ক্ষতিপূরণমূলক আয় ব্যবধান বা কম্পেনসেটিং ভ্যারিয়েশন অফ ইনকাম দ্বারা প্রকৃত আয়কে পূর্বের জায়গায় এমনভাবে কমিয়ে আনতে হবে যাতে সে প্রাথমিক অবস্থার উপযোগী স্তরে থাকতে পারে। এজন্য এসি বাজেট রেখার সমান্তরাল করে ডিই নতুন বাজেট রেখা আঁকা হলো। নতুন বাজেট রেখা পূর্বের আইসি নিরপেক্ষ রেখার সাথে আর বিন্দুতে ভারসাম্য অর্জন করল। আর বিন্দুতে ভোক্তার ওয়াই দ্রব্য ভোগের পরিমাণ ও এন ওয়ান, এক্স দ্রব্য ভোগের পরিমাণ ও এম ওয়ান। ওয়াই দ্রব্য ভোগের পরিমাণ কমেছে এন ওয়ান পরিমাণ, এক্স দ্রব্যের দাম কমায় ভোগের পরিমাণ বেড়েছে এম ওয়ান পরিমাণ। এক্ষেত্রে একই নিরপেক্ষ রেখায় অবস্থান করছে কিউ এবং আর বিন্দু বিধায় ভোক্তার উপযোগের কোনো পরিবর্তন ঘটেনি। কাজেই কিউ থেকে আর বিন্দুতে ভারসাম্যের স্থানান্তর হিগসের
পরিবর্তক প্রভাবের কারণে ঘটেছে। এখন আমরা স্ল্যাটস্কির পরিবর্তক প্রভাব বিশ্লেষণ করব। পূর্বের মতোই উলম্ব অক্ষে ওয়াই দ্রব্য, আনুভূমিক অক্ষে এক্স দ্রব্য পরিমাপ করা হয়েছে। মনে করা যাক প্রাথমিক বাজেট রেখা এ বি, এই বাজেট রেখা IC1 নিরপেক্ষ রেখার সাথে ই বিন্দুতে ভারসাম্য অর্জন করেছে। ই বিন্দুতে ভোক্তা ওয়াই দ্রব্য ভোগ করে ও এন পরিমাণ, এম দ্রব্য এক্স দ্রব্য ভোগ করে ও এম পরিমাণ। এখন কোনো কারণে এক্স দ্রব্যের দাম কমে গেল। এক্স দ্রব্যের দাম কমায় ভোক্তা এক্স দ্রব্য ক্রয়ের পরিমাণ বাড়াবে। ধরা যাক এক্স দ্রব্যের ক্রয় বি1 পরিমাণ বেড়ে গেল। নতুন বাজেট রেখা হলো এ বি1। এখন স্ল্যাটস্কির খরচ ব্যবধান বলতে বোঝায় এক্স দ্রব্যের দাম কমায়, এক্স দ্রব্যের দাম কমায় ভোক্তার প্রকৃত আয় বেড়েছে। এখন প্রকৃত আয়কে খরচ ব্যবধান বা কস্ট ডিফারেন্স দ্বারা কমিয়ে আনতে হবে। এজন্য এক্স দ্রব্যের দাম কমায় যে পরিমাণ প্রকৃত আয় বেড়েছে তা প্রাথমিক অবস্থার প্রকৃত আয় থেকে বাদ দিতে হবে। বাদ দিলে বাড়তি যে অর্থ বা প্রকৃত আয় থাকবে সেটা ভোক্তার কাছ থেকে তুলে নিতে হবে, যাতে ভোক্তার ক্রয় ক্ষমতা পূর্বের মতো অপরিবর্তিত থাকে। সেজন্য এ বি1 বাজেট রেখার সমান্তরাল সিডি বাজেট রেখা আঁকা হলো, যা এ বি1 বাজেট রেখার বাম দিকে স্থানান্তরিত হয়েছে। নতুন বাজেট রেখায় ভোক্তা পূর্বের দ্রব্যগুচ্ছ ক্রয় করতে পারে, কেননা সিডি বাজেট রেখা ই বিন্দু দিয়ে অতিক্রম করেছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভোক্তা যদি একই পরিমাণ অর্থ ব্যয় করে এফ বিন্দুতে অবস্থান করে, তাহলে অপেক্ষাকৃত উপরের নিরপেক্ষ রেখা অর্থাৎ IC2 নিরপেক্ষ রেখায় অবস্থান করতে পারবে, যেখানে ভোক্তার উপযোগের পরিমাণ বেশি। কাজেই একজন যুক্তিশীল ভোক্তা একই পরিমাণ অর্থ ব্যয় করে কম তৃপ্তি গ্রহণ করবে না, যেখানে বেশি তৃপ্তি অর্জনের সুযোগ রয়েছে। কাজেই এফ বিন্দু হবে নতুন ভারসাম্য বিন্দু, যেখানে ওয়াই দ্রব্য ভোগের পরিমাণ কমেছে N1 পরিমাণ এবং এক্স দ্রব্যের দাম কমায় এক্স দ্রব্য ভোগের পরিমাণ বেড়েছে M1 পরিমাণ। তাহলে ই থেকে এফ বিন্দুতে যে ভারসাম্যর পরিবর্তন, এটা স্ল্যাটস্কির পরিবর্তক প্রভাবের কারণে ঘটেছে। আমাদের শেষ আলোচনার বিষয় দাম প্রভাবের কারণে ভারসাম্য অবস্থার পরিবর্তন, চিত্রসহ বিশ্লেষণ এবং সেখান থেকে কিভাবে প্রাইস কনজামশন কার্ভ বা দাম ভোগ রেখা পাওয়া যায় সেটা ব্যাখ্যা করা। আমরা পূর্বের মতোই ওয়াই দ্রব্য উলম্ব অক্ষে এবং এক্স দ্রব্য আনুভূমিক অক্ষে পরিমাপ করেছি। ধরা যাক এ বি2 প্রাথমিক বাজেট রেখা। এই বাজেট রেখা IC2 নিরপেক্ষ রেখার সাথে এফ বিন্দুতে ভারসাম্য অর্জন করেছে। এফ বিন্দুতে ভোক্তা ও N2 পরিমাণ ওয়াই দ্রব্য এবং ও M2 পরিমাণ এক্স দ্রব্য ক্রয় ও ভোগ করে। এখন ভোক্তার আয় এবং ওয়াই দ্রব্যের দাম স্থির থেকে যদি এক্স দ্রব্যের দাম কমে, তাহলে এক্স দ্রব্য ক্রয়ের পরিমাণ বাড়বে। ধরা যাক এক্স দ্রব্যের ক্রয় বাড়ল, বি2
B3 পরিমাণ। X দ্রব্যের দাম কমায় ভোক্তার প্রকৃত আয় বেড়েছে, দ্রব্য ভোগের পরিমাণ বেড়েছে, কাজেই উপযোগও বাড়বে। ফলে আমরা দেখতে পাচ্ছি B3 বাজেট রেখার সাথে IC3 নিরপেক্ষ রেখা G বিন্দুতে ভারসাম্য অর্জন করেছে, যেটা প্রাথমিক ভারসাম্য বিন্দু IC2 নিরপেক্ষ রেখায় যে অবস্থান করছে তার চেয়ে IC3 নিরপেক্ষ রেখা অবস্থান উপরে, অর্থাৎ বেশি উপযোগ পাওয়া যাচ্ছে। G বিন্দুতে ভোক্তা ও M3 পরিমাণ Y দ্রব্য এবং M3 পরিমাণ X দ্রব্য ভোগ করছে। X দ্রব্যের দাম কমায় X দ্রব্য ভোগের পরিমাণ বেড়েছে, M2 M3 পরিমাণ, Y দ্রব্য ভোগের পরিমাণ কমেছে, N2 N3 পরিমাণ। কাজে F থেকে G বিন্দুতে যে ভারসাম্যের স্থানান্তর, এটা দাম প্রভাবের কারণে ঘটেছে। বিপরীতভাবে যদি X দ্রব্যের দাম বেড়ে যায় তাহলে ভোক্তার প্রকৃত আয় কমবে, ক্রয় ক্ষমতা কমবে, দ্রব্যভোগের পরিমাণ কমবে এবং তৃপ্তি বা উপযোগের পরিমাণও হ্রাস পাবে। ধরা যাক ভোক্তার আয় এবং Y দ্রব্যের দাম পূর্বের মতো অপরিবর্তিত থেকে X দ্রব্যের দাম বেড়ে গেল, ফলে ভোক্তা X দ্রব্য কম ক্রয় করবে। ধরা যাক X দ্রব্যের ক্রয় কমিয়ে B2 থেকে B1 করল। নতুন বাজেট রেখা হলো B1। নতুন বাজেট রেখা IC1 নিরপেক্ষ রেখার সাথে E বিন্দুতে ভারসাম্য অর্জন করল। E বিন্দুতে Y দ্রব্য ভোগের পরিমাণ বাড়ল, N2 N1 পরিমাণ। X দ্রব্যের দাম বাড়ায় X দ্রব্য ভোগের পরিমাণ কমল, M2 M1 পরিমাণ। তাহলে F থেকে E বিন্দুতে যে ভারসাম্যের পরিবর্তন হলো সেটা দ্রব্যের দাম বাড়ার ফলে ভোক্তার প্রকৃত আয় কমে, ক্রয় ক্ষমতা কমে এবং ফলশ্রুতিতে ভোক্তার দ্রব্যগুচ্ছ ভোগের পরিমাণে পরিবর্তন আসে। কাজে প্রাথমিক ভারসাম্য বিন্দু F থেকে ভারসাম্যের পরিবর্তন G বিন্দুতে স্থানান্তরিত হয় দাম প্রভাবের কারণে, অর্থাৎ দাম কমে যাওয়ার কারণে। F বিন্দু থেকে E বিন্দুতে ভারসাম্যের স্থানান্তর ঘটেও দাম প্রভাবের কারণে, অর্থাৎ X দ্রব্যের দাম বেড়ে যাওয়ার কারণে। এখন প্রাথমিক ভারসাম্য সহ এই যে পরিবর্তিত ভারসাম্য বিন্দুগুলো, অর্থাৎ E, F এবং G বিন্দু যোগ করলে যে রেখা পাওয়া যায় সেই রেখাকে বলা হয় দাম ভোগ রেখা বা প্রাইস কনসাম্পশন কার্ভ, যা চিত্রে PPC রেখা দিয়ে দেখানো হয়েছে। PPC রেখা বাম থেকে ডান দিকে নিম্নগামী, অর্থাৎ দ্রব্য যদি স্বাভাবিক হয় তাহলে PPC রেখা বাম থেকে ডান দিকে নিম্নগামী হয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। সবাইকে ধন্যবাদ।